অবজেকশন ইওর অনার, এই বিবাদীর কথায় আমার আপত্তি আছে। আমার মক্কেল বাদিনী এই বিবাদীর সাথে সংসার করতে সম্মত নয় 3টি কারণে। নাম্বার 1, এই বিবাদী পরকীয়া আসক্ত। নাম্বার 2, এই বিবাদী আমার বাদিনীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। নাম্বার 3, এই বিবাদী আমার বাদিনীকে ভরণ পোষণের খরচ দেন না। সো এই 3টি কারণে আমরা এই দাম্পত্য বিচ্ছেদ চাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। সিট ডাউন প্লিজ। আপনার এই যে সন্তান, 7 বছরের সন্তান, সন্তানটি কার কাছে থাকবে? আমি এই সন্তানের দায়িত্ব নিতে পারবো না। ওর বাবাই যেহেতু এই সন্তানের দায়িত্ব নিতে পারছে না, আমি কিভাবে নিব? আর ভবিষ্যতে আমার যদি কখনো বিয়ে হয়, আমার হাজবেন্ড তো এই সন্তানকে কখনোই মেনে নেবে না। সো আমি পারবো না এই সন্তানের দায়িত্ব নিতে। আপনি তো বাবা, আপনি সন্তানের দায়িত্ব নিতে পারবেন না? আমি তো বাবা, সে তো মা। মা ছাড়া কি কখনো কোনো সন্তান মানুষ হয়? সে যদি তার ভবিষ্যতের স্বার্থ চিন্তা করতে পারে, ভবিষ্যতের কথা ভাবতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার পরবর্তী স্ত্রী এই সন্তানের দায়িত্ব কি নিবে? আমি এই সন্তানের কোনো দায়িত্ব নিতে পারবো না। তাহলে এই অবুঝ শিশুটি কার কাছে থাকবে? আপনি মা, আপনি দায়িত্ব নেবেন না, আপনি বাবা, আপনি দায়িত্ব নেবেন না, তাহলে সন্তানের আশ্রয়স্থলটা কোথায়? আর এখানে এই সন্তানটার কি দোষ? আমি কিছু জানি না, এই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি মা, তোমাকে দায়িত্ব নিতে হবে। তোমাকেই নিতে হবে এই সন্তানের দায়িত্ব। তুমি বাবা হয়েছো কি করতে? তুমি নিবা এই দায়িত্ব। তুমি জন্ম দিছো, তোমাকে দায়িত্ব নিতে আমি হবে। পারবো সব না, দায়িত্ব তুমি নিতে হবে। নিবা। স্টপ। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আজকে থেকে তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে থাকবে। চলো মা। এই যে নাও, এই যে চকলেট নাও। কি হচ্ছে রুমে? আমি ওর জন্য চকলেট নিয়ে আসছিলাম। মামা জানো, এই আঙ্কেলটা আমাকে জল ধরতে চেয়েছিল। এসব কি বলছে ও? আরে না না, ও মিথ্যা কথা বলছে। আমি ওর জন্য ওই চকলেট আর বিস্কিট নিয়ে আসছি। ও মিথ্যা কথা বলছে। মা উনি বাচ্চা। এতটুকু বাচ্চা মেয়ে কি মিথ্যা কথা বলতে পারে? ছি ছি, তুমি এত খারাপ। দেখো, এই বাচ্চাটার বাবা মা কেউ নাই, ওকে ফেলে রেখে গেছে। আমি ওর কষ্ট দেখে ওকে নিয়ে এসেছিলাম। আর আমাদেরও তো কোনো সন্তান নেই। তুমি এরকম একটা কাজ করতে পারলে? তোমার বিবেকে একটুও বাঁধলো না? তুমি আসলেই একটা চরিত্রহীন লোক। তোমাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। যাও, বের হয়ে যাও। যাও আমার চোখের সামনে থেকে, যাও। দেখো, আমার কথাটা শুনো। যাও, কোনো কথা না, যাও। মারে, তোকে আমি আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। তুই আসলেই অভাগা। তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে এতিমখানায় রেখে আসবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ধন্যবাদ। জি বলেন। ম্যাডাম, আমরা ডিভোর্স চাই। কিন্তু আপনার ওয়াইফকে তো দেখছি প্রেগনেন্ট। হ্যাঁ, আমি 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, আপনারা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও কি আপনাদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছেন? আমরা এত কিছু শুনতেও চাই না, ভাবতেও চাই না, আমরা ডিভোর্স চাই। দেখুন, আমাকে একজন শিল্পপতি ব্যক্তি দত্তক নিয়েছিলেন।
তারা চেয়েছিলেন আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ডক্টর বানাবে, কিন্তু আমি হয়েছি ডিভোর্স লয়ার। কারণ কি জানেন, আমার যখন 7 বছর বয়স ছিল আমার মা বাবা কোর্টে সেপারেশন নিয়ে সেখানে আমাকে ফেলে চলে যায়। কেউ আমার দায়িত্ব নিতে রাজি হননি। শেষমেশ একজন মহিলা পুলিশ কনস্টেবল আমাকে তার বাড়িতে নিয়ে যায়। সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি সেখানেও তার হাজবেন্ডের জন্য বেশি দিন টিকতে পারিনি। তারপর সে মা আমার সেফটির জন্য আমাকে এতিমখানায় দিয়ে আসে। সেখান থেকেই একজন শিল্পপতি ব্যক্তি আমাকে দত্তক নেয়। দেখুন, আজকে হয়তো আমি জীবনযুদ্ধে সংগ্রাম করে এতদূর প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু এমন আমার মতো হাজারো সন্তান আছে যাদের বাবা মার ভুল সিদ্ধান্তের কারণে, এই ডিভোর্সের কারণে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। দেখুন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, প্লিজ আপনারা দয়া করে আমার মা বাবার মতো এই ভুলটা করবেন না। একটাবার আপনারা আপনাদের অনাগত সন্তানের কথা চিন্তা করেন, তার ভবিষ্যতের কথা চিন্তা করেন। আপনারা প্লিজ এই ভুল সিদ্ধান্তটা নেবেন না। আর যদি আপনারা এই সিদ্ধান্তটা নেন, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো, আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। ম্যাডাম, আমরা ডিভোর্স চাই না। আমরা দুজন আমাদের অনাগত সন্তান নিয়ে সংসার করতে চাই। ম্যাডাম, আপনার মতো আইনজীবী যদি সবাই হতো তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হতো। চলো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো আমার মা। আমার মা রাস্তায় পড়েছিল, কিছু লোকজন তাকে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দিয়েছে। আমার মায়ের এই অবস্থা। ড্রাইভার, গাড়িটা রেডি করো। আল্লাহ, আজকে আমার ভাগ্যটা কেন এরকম হলো? আমার বাবা মা তাদের নিজের সুখের জন্য আমাকে ফেলে চলে গিয়েছিল, তাহলে কেন আজকে আমার মায়ের এই অবস্থা? যাই হোক, আল্লাহ তুমি আমার মাকে বাঁচিয়ে রেখো, যেন শেষবারের মতো হলেও তার মুখটা দেখার সৌভাগ্য আমার হয়। ডক্টর, পেশেন্টের এখন কি অবস্থা? পেশেন্টের কন্ডিশন আগে খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমি এখানে কেন? আমাকে চিনতে পেরেছো? আমি তোমার মেয়ে, আমার সন্তান। আমার মেয়ে। আয় মা, আয় আমার বুকে আয়।
মায়ের কাছ থেকে বাবার ঠিকানাটা জানতে পারলাম। আজকে 15 বছর পর আমি আমার বাবাকে আবার দেখতে পাবো। এত বড় বাড়িতে আমার বাবা থাকে। যাক, আমার মা হয়তো ভালো নেই, কিন্তু বাবা তো ভালো আছে। কাকে চাই? এটা কি জসিম সাহেবের বাসা? জি, আপনি ওনার কি হন? আমি তার ছেলে। ওনার না আগে একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, বাবার মুখে শুনছিলাম। উনি এখন কোথায়? বছরখানেক আগে উনি ব্রেন স্ট্রোক করেছিল। ব্রেন স্ট্রোক করার পরে উনি প্যারালাইজড হয়ে যায়। বাসার ভিতরে খুব নোংরা করতো, গন্ধ হতো, খুব কান্নাকাটি করতো। এসব আর কতদিন সহ্য হয় বলুন? তাই ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। গাজীপুর চৌরাস্তার পাশে একটা বৃদ্ধাশ্রম আছে না, শান্তিনীর, ওখানে রেখে আসছি। আপনার পরিচয়? আমি একজন লয়ার। ও আচ্ছা, আর কিছু? না। বাবা, আমাকে চিনতে পেরেছো? আমি তোমার মেয়ে। আমি তোমার মেয়ে প্রকৃতি। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি বাবা। এসো বাবা, এসো, আসতে যাও, এসো। এখানে বসো। বাবা, তুমি একটু বসো, আমি আসছি। তুমি আমি একটা ছেলেকে পছন্দ করতাম, তার কারণে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমরা আমরা বিয়ে করে ফেলাই। কিছুদিন পর ওর ছেলে মেয়ে আমার অনেক অত্যাচার করে, অনেক মারধর করে, মারধর করে আমার বাসা থেকে বাইর করে দেয়। আমি তখন রাস্তার মানুষ হইয়া যাই। আমার বাপের বাড়ির মানুষজন আমার বাড়িতে আশ্রয় দেয় না,
তখন আমি রাস্তার মানুষ হইয়া যাই। আমার শরীরে বিভিন্ন ধরনের অসুখের বাসা বাঁধে। আমি একদিন খুব অসুস্থ হইয়া রাস্তার এক কোনায় পড়েছিলাম। ওইখানকার রাস্তার মানুষজন আমার হসপিটালে লইয়া যায়। তারপর আমার মাইয়া বাপের বাবা মা, দেখো আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি যদি আমার বাকিটা জীবন তোমাদের সেবা করে কাটাতে পারি, আমার তাতেই শান্তি।